আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজ আমরা পড়ব ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় সংগঠিতকরণ। সংগঠিতকরণ শিক্ষার্থীবৃন্দ, সংগঠিতকরণ আর সংগঠন শব্দ দুইটিকে অনেকেই একই অর্থে ব্যবহার করেন। এই সংগঠিতকরণ শব্দের অর্থ হচ্ছে গঠনকরণ, নির্মাণ, সুসংবদ্ধকরণ। তোমরা লক্ষ্য করো, ছোট ছোট বাচ্চারা প্লাস্টিকের কতগুলো ব্লক দিয়ে বিল্ডিং তৈরি করে, গাড়ি তৈরি করে। এই যে ছোট ছোট ব্লক, এগুলোকে যদি আলাদা করে দেখো তাহলে কিছুই বোঝা যায় না, কিন্তু যখন এই ব্লকগুলো একসঙ্গে করে একটি বিল্ডিং তৈরি করা যায়, একটি খেলনা তৈরি করা যায়, একটি গাড়ি তৈরি করা যায়, তখন এটি একটি পরিপূর্ণ রূপ ধারণ করে। ঠিক তেমনি অফিস আদালতেও দেখা যায় বিভিন্ন উপায় উপকরণকে একত্রিতকরণ করা হয়। যেমন প্রথম অধ্যায়ে আমরা পড়েছিলাম 6M, মনে আছে? 6M মানে ম্যান, মানি, মেশিন, মেটেরিয়ালস, মেথড এবং মার্কেট। এই যে 6টি উপাদান, এই 6টি উপাদান যদি বিচ্ছিন্নভাবে থাকে তাহলে কোনো অর্থই প্রকাশ করে না। কিন্তু এই 6টি উপাদানকে যখন সংগঠক একত্রীকরণ করে তখন তাদেরকে কাজ ভাগ করে দিবে, তাদের দায় দায়িত্ব ভাগ করে দিয়ে তাদের কে কার অধীনস্থ, কে কার বস, কে কাকে অর্ডার করবে ইত্যাদি পরিপূর্ণভাবে ভাগ করে দিয়ে তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি করে দেয়। এবং এই যে দায় দায়িত্ব ভাগ করে দেয়া এবং তাদের পারস্পরিক যে সম্পর্ক তৈরি করে দেওয়া, এই পরিপূর্ণ কাজটিকেই বলা হয় সংগঠন। তাহলে বোঝা যাচ্ছে কি, একদল লোক মিলে যদি একটি দল বা প্রতিষ্ঠান গঠন করে এবং তাদের প্রত্যেকের দায় দায়িত্ব উদ্দেশ্য ভাগ করে দেয়া হয় এবং তাদের মধ্যে বস অধীনস্থের যে সম্পর্কটি তৈরি করে দেয়া হয়, এটি হচ্ছে সংগঠন। শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা পড়ব এই সংগঠন কাঠামো, সংগঠন কাঠামোর প্রকারভেদ এবং সরলরৈখিক সংগঠন। শিক্ষার্থীবৃন্দ, এই যে উপায় উপাদানগুলো ভিন্ন ভিন্ন ভাবে ছড়িয়ে না থেকে একত্রীকরণ করে একটি সুন্দর সুশৃঙ্খল রূপ দেয়া গেল সংগঠনের মাধ্যমে। এইভাবে প্রতিষ্ঠানের সংগঠিতকরণ করা হয় এবং উপায় উপাদান সংগঠিতকরণ করে এরকম সুশৃঙ্খল ভাবে সাজানো হয়। সংজ্ঞা হিসাবে পড়ব, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন মানবীয় ও অমানবীয় উপাদানগুলো একত্রীকরণ, দায়িত্ব ও কর্তৃত্ব নির্ধারণই হলো সংগঠন। যেমন প্রতিষ্ঠানের বিভিন্ন অমানবীয় উপাদান কি কি আছে? কাঁচামাল, যন্ত্রপাতি, ভূমি, মূলধন, এগুলো একত্রীকরণ করতে হয়। তাহলে এই সংগঠনের সংজ্ঞাটিকে আমরা দেখো একটি বক্স আকারে দিয়েছি, তোমরা অবশ্যই এটা মনে রাখবে। পরীক্ষায় তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে দেখবে, বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্নে তোমরা দেখবে রোমান সংখ্যা দিয়ে কতগুলো অপশন দেয়া থাকে। সেই রোমান সংখ্যায় 3টি দেয়া থাকে এবং পরিশেষে উত্তর দেয়া থাকে যে কোনটি সঠিক, 1 2 2 3 1 3 1 2 3। তখন তোমরা মিলিয়ে দেখবে। এভাবে এই বক্সটি যদি মনে থাকে তাহলে তোমার সঠিক উত্তর করতে সুবিধা হবে। দেখো, সংগঠন বলতে বোঝায় 6M একত্রীকরণ, কাজকে বিভাজন, দায় দায়িত্ব বিভক্তকরণ এবং কর্মীদের মধ্যে সম্পর্ক স্থাপন। আমরা আবার বলি, লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে 6M একত্রীকরণ, কাজকে বিভাজন, দায় দায়িত্ব বিভক্তকরণ এবং কর্মীদের মধ্যে সম্পর্ক স্থাপনকেই বলা হয় সংগঠন। তাহলে এই সংগঠন একটি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কাজ এবং এখানে মানবীয় অমানবীয় উপাদানগুলো একত্রীকরণ করা হয়, তাদের পারস্পরিক সম্পর্ক সৃষ্টি করা হয় এবং দায়িত্ব আদায়ের চেষ্টা করা হয়। তাহলে আমরা সবশেষে কি জানলাম? প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে বিভিন্ন উপকরণ সংগ্রহ ও সমন্বিতকরণ প্রক্রিয়াই হলো সংগঠন। সংগঠন চার্ট বা চিত্র বা কাঠামো। শিক্ষার্থীবৃন্দ, সংগঠন একটি প্রতিষ্ঠানের এই যে সাংগঠনিক রূপটি, সেই রূপটি
কর্মীদের পারস্পরিক কি সম্পর্কটাকে বোঝায়। তাই সংগঠন কাঠামো কর্মীদের পারস্পরিক যে সম্পর্কটা, এটা কর্মীরা তাদের যোগ্যতা অনুযায়ী যে যে কাজে বিভক্ত থাকে সেই বিভিন্ন বিভাগে বিভাগে কর্মীদেরকে ভাগ করে দেওয়া হয়। একজন কর্মী যে যেমন যোগ্য দক্ষ তাকে বিভিন্নভাবে দায়িত্বটাকে সেভাবে সেভাবে উপর থেকে নিচে ভাগ করে দেওয়া হয়। তাহলে বিভিন্ন বিভাগ হয়, উপবিভাগ হয়, ইউনিট হয়। এই যে কর্মীরা দায়িত্ব ক্ষমতা পেয়ে বিভিন্ন ভাগে বিভক্ত করা হলো, এটাকেই বলা হয় যে সংগঠন কাঠামো। অর্থাৎ সংগঠন কাঠামোর মাধ্যমে কর্মীদের পারস্পরিক সম্পর্কটাকে কাঠামো আকারে সাজানো হয়। এই যে পারস্পরিক সম্পর্কটাকে কাঠামো করে দেখা, এই কাঠামোকে যদি চিত্রে দেখানো হয় তখন সেটি হয়ে যায় সংগঠন চার্ট বা সংগঠন চিত্র। পরীক্ষায় যেভাবেই থাকুক না কেন এই তিনটি জিনিস একই উত্তর হবে। তাহলে আমরা এট এ গ্ল্যান্স কি শিখলাম? সংগঠন কাঠামোতে কর্মীদের সম্পর্ক বোঝানো হয়, এদের কর্তৃত্ব ও জবাবদিহিতা থাকে, এতে শৃঙ্খলা থাকে, বিভিন্ন বিভাগ উপবিভাগ প্রশাসনিক ইউনিটের সৃষ্টি হয়, দায়িত্ব ও কর্তৃত্ব রেখা জোড়াময় শিকলের সৃষ্টি করে। তাহলে সবশেষে আমরা বুঝতে পারলাম কর্মীদের উপর সুনির্দিষ্ট দায়িত্ব অর্পণের ফলে তাদের মধ্যে যে সম্পর্কটি সৃষ্টি হয় এটি হচ্ছে সংগঠন কাঠামো। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সংগঠন কাঠামোর প্রকারভেদ পড়ব। ব্যবস্থাপনা সংগঠনটি দুই প্রকার, আনুষ্ঠানিক সংগঠন এবং অনানুষ্ঠানিক সংগঠন। আনুষ্ঠানিক সংগঠন আবার চার প্রকার: সরল রৈখিক সংগঠন, সরল রৈখিক উপদেষ্টা সংগঠন, কার্যভিত্তিক সংগঠন, কমিটি সংগঠন এবং আরেকটি প্রকার আছে ম্যাট্রিক্স সংগঠন। আজ আমরা শুধু সরল রৈখিক সংগঠন সম্পর্কেই জানব। শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়টিকে আমি 5টি ক্লাসে বিভক্ত করে নিলাম। একটি একটি সংগঠন এক এক দিন পড়াবো এবং তার সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। সরল রৈখিক সংগঠন, রৈখিক সংগঠনও বলে এটাকে, লাইন সংগঠনও বলে, সরল রৈখিক সংগঠনও বলে। যে সংগঠনে কর্তৃত্ব উপর থেকে নিচের দিকে নেমে আসে এবং জবাবদিহিতা নিচ থেকে উপরের দিকে যায় তাকেই বলা হয় সরল রৈখিক সংগঠন। খেয়াল করো, এই ধরনের সংগঠনে কর্তৃত্ব উপর থেকে নিচের দিকে নেমে আসবে এবং জবাবদিহিতা নিচ থেকে উপরের দিকে যাবে। এবং এই সংগঠনের চিত্রটি কেমন দেখো, পরিচালনা পর্ষদ, তারপর হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক, তারপর হচ্ছে বিভিন্ন ব্যবস্থাপক, ক্রয়, উৎপাদন, বিপণন, অর্থ হিসাব, এরকম বিভিন্ন ব্যবস্থাপক। তাহলে দেখো, পরিচালনা পর্ষদ হচ্ছে কি উচ্চ স্তরে অবস্থান করে এবং তার মধ্যম স্তরে অবস্থান করে বিভিন্ন ব্যবস্থাপকগণ। এই ধরনের সংগঠনটি একটি সুশৃঙ্খল সংগঠন। সাধারণত এই সামরিক বাহিনীতে এই ধরনের সংগঠন দেখা যায়। এই ধরনের সংগঠনে ক্ষমতা ও দায়িত্ব উপর থেকে নিচের দিকে আসে। আরেকটি চিত্রের মাধ্যমে দেখো, সরলরৈখিক সংগঠনটাকে যদি তুমি সৃজনশীল প্রশ্নে পরীক্ষার হলে দেখতে পাও তাহলে এরকম সামরিক সংগঠনের একটি চিত্র দেখো। সামরিক বাহিনীতে নন কমিশন অফিসার থেকে সেকেন্ড লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল পর্যন্ত এভাবে উপর থেকে নিচের দিকে সংগঠন কাঠামোটি নেমে আসছে। অর্থাৎ তাদের সম্পর্কটি এভাবে উপর থেকে নিচের দিকে আসতেছে। এবং সোনালী ব্যাংকেও যদি দেখো তাহলে দেখো পরিচালনা পর্ষদ থেকে ধীরে 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 চতুর্থ শ্রেণী কর্মচারী পর্যন্ত এভাবে সংগঠনে কর্তৃত্বটি উপর থেকে নিচের দিকে আসছে এবং জবাবদিহিতা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সামরিক সংগঠনে বা ব্যাংক, বীমা কোম্পানিতে বা তুমি যদি কোনো স্কুল, তুমি যে কলেজটিতে পড়ো সেই কলেজের সংগঠনটিও কিন্তু সরল রৈখিক সংগঠন। তাহলে এখানে আদেশের ঐক্যনীতি থাকবে, অর্থাৎ বস হবে একজন
এবং কর্মীদের সম্পর্কটি কেমন, সরল রেখার মতো। তাহলে আমরা জানলাম যে এই ধরনের সংগঠনটি একটি সামরিক সংগঠন হতে পারে, ব্যাংক বিমা কোম্পানি হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে। এটি একটি সুশৃঙ্খল সংগঠন। এখানে কর্তৃত্ব উপর থেকে নিচে আসে এবং জবাবদিহিতা নিচ থেকে উপরে যায়। এই ধরনের সংগঠন ছোট্ট আয়তনের হয়। এই ধরনের সংগঠনে একজন বস থাকে, অর্থাৎ আদেশের ঐক্যনীতি এখানে দেখা যায়। এখন আমরা ক্লু হিসাবে কি পেলাম? প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এরূপ সংগঠনের দায়িত্বে নিয়োজিত থাকে। এখানে উপর থেকে নিচের দিকে কর্তৃত্ব নেমে আসে, জবাবদিহিতা নিচ থেকে উপরে যায়। ঊর্ধ্বতন অধস্তন কর্মীদের মধ্যে সম্পর্কের কাঠামোটা সরলরেখার মতো দেখা যায়। আদেশের ঐক্যনীতি এখানে প্রতিষ্ঠা পায়। এই ধরনের সংগঠনের সুবিধা কি? এই ধরনের সংগঠনটি যেহেতু একটি ছোট্ট আয়তনের হয়, তাহলে এটা অনেক সহজবোধ্য এবং সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এবং এই ধরনের কাঠামোটা সরলরৈখিক সংগঠনের যে সুবিধাগুলো আছে সেগুলো আমরা দেখব। সরলতা, এটা অত্যন্ত সহজ সরল, কর্মীরা সহজে এটি বুঝতে পারে। শৃঙ্খলা থাকে, কারণ জবাবদিহিতা থাকে, সবাই তার বসকে কঠোরভাবে মেনে চলে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, অতি দ্রুত যোগাযোগ করা যায়। একজন বস যেহেতু, তাই অতি দ্রুত যোগাযোগ করে সঠিক সিদ্ধান্তটি নেওয়া যায়। এবং বস বা নির্বাহীরা ডাইরেক্ট তত্ত্বাবধান করেন। সেই সুপারভিশনের জন্য কর্মীদের মধ্যে কাজে মিতব্যয়িতা থাকে। কন্ট্রোল, এখানে ক্ষমতা ও জবাবদিহিতা যেহেতু একটি ছকে দেয়া হয়, তাই কর্মীদের সহজেই নিয়ন্ত্রণ করা যায় এবং নির্বাহীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সঠিক নির্দেশনায় কর্মীরা কাজ করতে পারে। যেমন তোমার কলেজের কথাই ভাবো, কিংবা ডিফেন্সের কথাই ভাবো, বা ব্যাংক বিমা কোম্পানির কথাই ভাবো। এখানে কিন্তু নির্দেশগুলো সুশৃঙ্খলভাবে আসে, বস সরাসরি নিয়ন্ত্রণ করেন এবং কম খরচে ভালো কাজটি করা যায়। কর্মীদের মধ্যে বস এবং অধস্তনদের যথাযথ উন্নত সম্পর্ক থাকে এবং বস সকল কর্মীর কাজ সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন, সমন্বয় করতে পারেন। এই ধরনের সংগঠনের অসুবিধা বা সীমাবদ্ধতা কি? যেহেতু কর্তৃত্ব উপর থেকে নিচে, জবাবদিহিতা নিচ থেকে উপরে, তাহলে এই ধরনের সংগঠনে অনেক অসুবিধা আছে। যেমন এটি স্বৈরতান্ত্রিক। নির্বাহীরা অধীনস্থদেরকে সব সময় জবাবদিহির জন্য বাধ্য করেন এবং বস যা চাপিয়ে দেন অধীনস্থদের তাই করতে হয়। সেজন্য এটা অনেক সময় স্বৈরতান্ত্রিক হয়ে যায়। বিশেষায়নের অভাব। সরলরৈখিক সংগঠনের সবচেয়ে বড় অসুবিধাই হচ্ছে স্বৈরতান্ত্রিক এবং বিশেষায়নের অভাব। কারণ যারা বস এই ধরনের সংগঠনে, যেহেতু বস একজন, তাহলে তিনি যদি বিশেষভাবে অভিজ্ঞ না হন, তাহলে তার অধীনস্থরা সেভাবে উপকৃত হয় না। এবং এই ধরনের সংগঠনে আলাদা করে কোনো বিশেষজ্ঞ বা পদস্থ কর্মী নেওয়া হয় না। সেজন্য বিশেষায়নের ব্যাপক অভাব থাকে। নমনীয়তা। নমনীয়তা মানে দ্রুত পরিবর্তনশীলতা। যেহেতু বস সমস্ত কর্তৃত্ব বা পাওয়ার ভোগ করেন এবং সব সময় তিনি নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন, সেজন্য পুরোপুরি পরিবর্তনটি তিনি মেনে নিতে চান না। যখনই সময়ের সাথে সাথে কোনো কিছুর একটি পুরো পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য কোনো সিদ্ধান্তে চেঞ্জ করতে হয়, তখন কিন্তু সেটা বস এরকম করতে চান না। বিশেষজ্ঞতার অভাব। মালিক পক্ষ যেহেতু এরকম প্রতিষ্ঠানের বস, তাহলে তিনি বিশেষজ্ঞ। তাহলে এই ধরনের সংগঠনে উপদেষ্টা নিয়োগের কোনো নিয়ম না থাকায় তিনি কিন্তু বিশেষজ্ঞতার একটি অভাবে ভোগেন। সমন্বয়ের অভাব। এই ধরনের সংগঠনে একজন নির্বাহীর উপর একাধিক বিভাগ উপবিভাগের দায়িত্ব থাকে। সেক্ষেত্রে দেখো, তোমরা দেখেছো তো যে পরিচালনা পর্ষদের পরে যে ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, এরকম একজন নির্বাহীর উপরে কয়েকটি বিভাগের দায়িত্ব যদি থাকে, তাহলে একজন নির্বাহী সঠিকভাবে সমন্বয় করতে পারেন না। কার্যের ভার বৃদ্ধি।
মানে নির্বাহী অনেক দায়িত্ব পালন করেন, তাই তার কাজের লোড অনেক বেশি থাকে। অসন্তোষ সৃষ্টি, যেহেতু এই ধরনের সংগঠনটি স্বৈরতান্ত্রিক, তাই কর্মীরা মাঝে মাঝে বসের এই সমস্ত কার্যক্রমে অসন্তুষ্ট হয়ে যায়। স্বজনপ্রীতি, এই ধরনের সংগঠনে স্বজনপ্রীতিটা বেশি দেখা যায় এবং কর্মীরাও বসের একটু মোসাহেবিগিরি বেশি করে, মানে যত বসের কাছে প্রিয় হওয়া যায়, তোষামত করা যায়, এগুলো একটু বেশিতে জড়িয়ে যায়। তাই পরিশেষে আমরা বলতে পারি যে ছোট্ট এবং মাঝারি আকারের প্রতিষ্ঠানের জন্য সরলরৈখিক সংগঠন অনেক উপযোগী। তাই পরিবর্তনশীলতার সাথে খাপ খাওয়াতে পারলে এটি বৃহদায়তন প্রতিষ্ঠানও একটু একটু প্রয়োগ করা যাবে। কিন্তু পরীক্ষায় যদি আসে তাহলে তুমি লিখবে ক্ষুদ্রায়তন ও মাঝারি আকারের প্রতিষ্ঠানের জন্য সরলরৈখিক সংগঠন উপযোগী। শিক্ষার্থীবৃন্দ, কতগুলো এমসিকিউ প্রশ্ন তোমাদের জন্য। তোমরা এই প্রশ্নগুলো শুধু সঠিক উত্তরটি করবে। আশা করি তোমরা এখনই বলতে পারবে। একটি সৃজনশীল প্রশ্ন দিলাম, যখন ভালো লাগবে তখন তোমরা করবে, এখনই করতে হবে এমন নয়। তবে আমার মনে হয় তুমি যেটুকু পড়েছো এই থেকে এই প্রশ্নগুলো তুমি বুঝতে পারবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে মেসেজ করতে পারো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।